আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো অবশ্যই রিকোয়েস্ট করব লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। মাল্টি শারমিনকে নিয়ে আজকে আমি ভিডিওটা প্রথমেই শুরু করব, এরপরে মরিয়মকে নিয়ে কিছু কথা বলবো, তারপরে যদি সময় থাকে তাহলে অন্যদের নিয়ে কথা বলবো। তো মাল্টি শারমিনকে নিয়ে আমি আমার আগের ভিডিওটাতেও কিন্তু বলেছি যে ও চরম ধরনের বেয়াদব। তো ও শুধু বেয়াদব না, ও আসলে লজ্জাহীন একটা মহিলা। সেটা কেন বলছি দেখেন, ও আমাদের সাথে কিছুদিন আগে বোরখা পরে পরে আয়নার সামনে গিয়ে দেখালো ও বোরখা পরে বাইরে যায়। আজকে যখন ও কক্সবাজার যাচ্ছে তখন ওর বোরখা কোথায় দর্শক? না বোরখা, না ওর মাথায় কাপড় আছে। তাহলে এই যে এই মহিলাগুলো হচ্ছে শুধুমাত্র দর্শকদের ভয়ে কিন্তু ওরা হিজাব করে। ওরা কিন্তু কোনো দিনও শুধু পর্দা না, ওরা কোন ধরনের লেবাস পরে ঘুরতো সেটা বোধহয় আপনারা জানেনও না, কল্পনাও করতে পারেন না। তবে হ্যাঁ, সেটা যদি টাকা যদি না থাকতো তাহলে তো আগে ওর লেবাস তো আপনারা দেখছেন লেবাস কেমন ছিল, ঘুমটা দিত না, বাট লেবাস অ্যাটলিস্ট ভালো করতো। কিন্তু যেই মুহূর্তে টাকা ইনকাম শুরু হইলো তখন থেকে ও শার্ট প্যান্ট, পারলেও ওড়নাটা ছেড়েই বাইরে ঘুরে। কিন্তু যেহেতু ও অলরেডি একটা পরিচিত মুখ হয়ে গেছে আর দর্শকরা ওকে চিনে, আর দর্শকরা ওকে ওড়না ছাড়া নির্ঘাত ওকে জুতা মারবে, তো সেই ভয়ে কিন্তু ওরা এটা পরে। এখন কেন বলছি দেখেন, ও কিন্তু বোরখা ছাড়াই গেল, ঠিক আছে। এখন ওর স্বামী যেভাবে ওর বউকে নিয়ে যায় সেটা ওর স্বামীর ব্যাপার, কিন্তু আমাদের কাছে জিনিসটা দেখতে আসলে ভালো লাগে না। এখন ও যখন বাসে উঠলো, বাসে দেখলেন যে স্টিকার মারা আছে একটা নির্দিষ্ট জায়গায়। তো সেটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে ও কোথায় এবং কিসের জন্য স্টিকারটা লাগাইছে। স্টিকারটা লাগানোর পরেও কিন্তু সেই জায়গাটা দেখা গেছে, খুব স্বাভাবিক না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি খুব অবাক হয়ে গেলাম, ও কিন্তু বারবার তাকাচ্ছে ওইদিকে, এবং ও কিন্তু বুঝতে পারতেছে যে ওর ওড়নাটা সরে গেছে এবং পরিষ্কারভাবে কিছু দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু তারপরেও ও কিন্তু ওড়নাটা ঠিক করে নাই। ওড়নাটা ঠিক না করে ও সেখানে একটা স্টিকার বসায় দিছে। তো আপনারা একবার চিন্তা করে দেখেন যে ও শুধুমাত্র এই ইউটিউবের দর্শকদের জন্য ওইখানে স্টিকার বসাইছে, কিন্তু ওর সামনে যদি কোনো লোক থাকে তারা কিন্তু ওর ওই রূপ দেখতে পাইছে, ওই জায়গাটা দেখতে পাইছে। তো তাহলে বুঝেন ওরা কেমন ধরনের মানুষ। আমি আসলে ভিডিওটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি, এবং ওদেরকে প্রায়শই দেখবেন ওরা কিন্তু এরকম স্টিকার লাগায় দেয়। অনেক সময় আমরা আছে যে আমরা কাপড় চোপড় পরে আসি, বের হয়ে গেছে, আমরা হয়তো জানি না, এডিট করার সময় হয়তো আমরা বুঝতে পারি যে না আল্লাহ জিনিসটা দেখতে ভালো লাগছে না, সেখানে আমরা একটা স্টিকার মেরে দেয়। কিন্তু ও কিন্তু দেখতেছে যে হ্যাঁ, বারবার ও কিন্তু অনেকবার তাকাইছে এবং দেখা যাচ্ছে, তারপরে কিন্তু ও ওড়না ঠিক করে নাই, বরং ও স্টিকার লাগাই দিচ্ছে। এটা কিন্তু খুব জঘন্য। ওইদিকে বিল্লু ভিডিও দিচ্ছে যে তার সুখের সংসারে কে আগুন লাগালো, সেখানে একজন সুন্দর করে কমেন্ট করছে, আর কে তোর বোন ছাড়া আর কে সুখের সংসারে আগুন লাগাবে। ভালোই, কিছু কিছু দর্শক খুব বিচক্ষণ। তো সে বলল যে মানে ওদের মধ্যে যে কথোপকথন হচ্ছিল যে তার শাশুড়ি বলে দিয়েছে খাবে না একসাথে, কারণ তার ছেলের বউ অনেক দেরি করে ঘুম থেকে ওঠে বা দেরি করে রান্না করে। তা এখন দুইটা একই বাসায় তারা থাকে, শাশুড়ি যদি মনে করে সে আগে রান্না করে ফেলবে, তাহলে কি সে ছেলের বউ সেই খাবার খেতে পারবে না? খুবই অদ্ভুত ধরনের যুক্তি দেখাচ্ছে, এবং আমার যতটুকু মনে হচ্ছে এটাও বিল্লুর একটা নাটক। কারণ বিল্লু আসলে দর্শককে ধরে রাখার জন্য অনেক ধরনের টাইটেল দিছে। এর আগে আমি বারবার বলছি যে মিথ্যা টাইটেল দেয়, সেই জন্য সেইগুলিকে সে সার্থক করার জন্য সে আর তার বউ মিলে একটা গল্প ফাঁদলো যে তার মা আর তাদের সাথে খাবে না, তার মা হচ্ছে মেডিকেলে থাকবে। মেডিকেলে কি থাকা সম্ভব? হ্যাঁ, আছে হয়তো কিছু জায়গা ওখানে থাকার, কিন্তু এই যে কথাটা বলছে এটা আমার কাছে একদমই মনে হয় নাই যে এটা রিয়েল কথা। এটা হচ্ছে
হয় না যে মানুষ ঝগড়াঝাটির মুহূর্তে একটা কথা বলে ফেলে এবং সেটাকেই আসলে বিল্লু টাইটেল হিসাবে বা একটা কন্টেন্ট হিসাবে নিয়ে নিছে। তো যেটা বিল্লু বারবার করে থাকে, বিল্লুর টাকা দরকার, ঠিক আছে বিল্লুর জন্য, কিন্তু মিথ্যা টাইটেল না দিয়ে জিনিসটাকে করা উচিত। তাহলে বিল্লুর আমার মনে হয় আরও বেশি তার ভিউজ হবে এবং বউকে সম্মান দেওয়াটা খুব দরকার। সে যেমন চায় তার বোনকে তার হাজব্যান্ড সম্মান দেখ, যেখানে তার বোন টোটালি একটা আকাইম্মা, সেখানে তার বউ 2টা ছেলে মেয়ে নিয়ে শ্বশুর বাড়িতে সুন্দরভাবে থাকতেছে, তার বোন কিন্তু শাশুড়ির সঙ্গে থাকতে পারতেছে না, এটা বুঝতে হবে। সেখানে অবশ্যই তার বউকে সম্মান দেওয়া উচিত। যদি তার নিজের বোনের ব্যাপারটা সে খেয়াল করে নিজের বোন কি করতেছে, তাহলে তো তার বউর প্রতি তার সম্মান আরও বেড়ে যাওয়া উচিত। অন্যদিকে আমাদের মিমবতী টাইটেল দিয়েছে যথারীতি যে স্বামী ছাড়া সে অচল। আসলে কথাটা কিন্তু ঠিক, বিয়ের পরে মেয়েরা স্বামী ছাড়া অচল। কারণ হয় কি, একটা সময় আমরা এত বেশি নিজের সংসারে ওতপ্রোতভাবে জড়িয়ে যাই না, তখন এটাকেই আমাদের সব কিছু মনে হয় এবং স্বামী ছাড়া আমরা আসলেই অচল হয়ে যাই। কারণ ওই মুহূর্তে আমাদের বাবা মা বা ভাই এসে কিন্তু আমাদেরকে সংসারে কিছু করে দিয়ে যেতে পারে না। বিশেষ করে যারা আমরা প্রবাসে থাকি তাদের জন্য কিন্তু এটা 100% যে স্বামী ছাড়া আমরা অচল। আর স্বামী যদি আমাদেরকে সাপোর্ট না করে, সমস্ত কাজ সামলায় বাচ্চা দেখে আমাদের পক্ষে সম্ভব না। বাট তার ক্ষেত্রে স্বামী ছাড়া অচল, হ্যাঁ, কারণ হচ্ছে যেহেতু এখন মিম হাঁটতে পারে না, এখন এই হাঁটতে পারে না কেন, আমি আসলে এটা আসলে ব্যাপারটা বুঝতে পারতেছি না। হাঁটতে পারে না, তাও তাকে বিকালের নাস্তা বানিয়ে মানে কিনে খেতে হবে। ঢাকায় কিন্তু ওরা কোনো দিন বাসায় কোনো কিছু বানায় নাই যখন মিম কিন্তু সুস্থ ছিল। একটা জিনিস চিন্তা করে দেখেন দর্শক, মানে এই যে একটা নাটক কন্টেন্টের জন্য, যে যখন মিম সুস্থ ছিল ঢাকায় ছিল তখন কিন্তু কখনো রান্না করে নাই। ওর বেশিরভাগ সকালের নাস্তা সমস্ত কিছু কিন্তু বাইরে থেকে আসতো, ঠিক আছে। ইভেন এই প্রেগনেন্সির অনেকটা সময় কিন্তু খাবার বাইরে থেকে খাইছে ও, কিন্তু যেই মুহূর্তে ও সাবিনার পাশে আসলো, ও আর এখন বাইরের খাবার খাবে না। বিকালের নাস্তাও ও মানুষকে, দর্শককে দেখানোর জন্য নিজের হাতে চেয়ারে বসে করছে এবং তার হাজবেন্ড তাকে চেয়ার ধরে টেনে নিয়ে আসতেছে। ভাই, চেয়ার ধরে টেনে আনার দরকারটা কি? তোমার বউ যেখানে হোন্ডায় করে, তোমার বউ যেখানে যে কিসে যেন কি বলে এটাকে, কিসে করে জানি গেল, খোলা জায়গাটা, ওটার নাম কি আমি ভুলেই গেলাম, হ্যাঁ, সেটাতে করে ভ্যানে করে যেখানে সে উঠে যেতে পারে, টিকটক ডান্স করতে পারে, সেখানে সে বাসায় তাকে চেয়ার টেনে আনতে হবে। প্লিজ আমাদের সাথে এত বেশি সিম্প্যাথি গেম খেলার চেষ্টা করো না, কিছু তো আমরা বুঝি। আবার সে বলতেছে তার পায়ে ব্যথা নিয়ে সে রান্নাঘরে আসছে। যে মেয়ে কিনা যখন সুস্থ ছিল তখনই রান্নাঘরে ঠিক মতো যেত না, বিকালের নাস্তা বানাতো না, বাইরে থেকে খাবার আসতো, প্রেগনেন্সি অবস্থার কথাই আমি বলতেছি, সে এখন আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে তার স্বামীর আবদারে সে বিকালের নাস্তা বানাতে গেছে এবং তাও তার পায়ে ব্যথা নিয়ে। হ্যাঁ দর্শক, আমরা পায়ে ব্যথা বলেন, পেট ব্যথা বলেন, মাথা ব্যথা নিয়ে বলেন, সব ব্যথা নিয়ে কিন্তু কাজকর্ম করে যাই। কাজকর্ম কিন্তু আমরা কোনোভাবেই থামায় রাখি না, যেভাবেই হোক। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ওই সিচুয়েশনে ফেলে নাই। এবং আমি মনে করি যে নিত্য নতুন নাটক করে নিজের কাজকর্মকে অবহেলা করার চেয়ে আমার মনে হয় সুস্থ থেকে আমরা যদি কাজ করতে পারি, সেটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। বিশ্বাস করেন, সুস্থতার উপরে আর কোনো নিয়ামত নাই। টাকা পয়সা বলেন, গাড়ি বাড়ি, স্ট্যাটাস বলেন, কোনো কিচ্ছু না। যখন আপনি অসুস্থ হবেন সেই মুহূর্তে আপনি কতটা অসহায় সেটা আসলে যারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন তারা বুঝবেন। কত মন চায় উঠে দাঁড়াই, কিন্তু দাঁড়ানোর সে সামর্থ্য নয়। সেজন্য আমরা প্রতি মুহূর্তে আল্লাহর কাছে চাই যেন আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দেন। এটাই সবচেয়ে বড় আমাদের মানে এই সুস্থ এই জীবনটার জন্য। টাকা পয়সা থাকলেও আপনি কিন্তু সুস্থ হতে পারবেন না, কিন্তু সুস্থ থাকলে আপনি হয়তো টাকা পয়সা ইনকাম করতে পারবেন কোনো না কোনো সময়। তো এই তো গেল মিমবতীর অবস্থা। আর যেটা আমি বললাম যে প্রথম দিকের অংশটা আমি আসলে গতকাল রাতে করে রেখেছিলাম, যখন আমি মাল্টি ব্লগের ভিডিওটা দেখছি যে বাসে ছিল এবং একই জামা পরে ও কিন্তু আবার
পরের দিন আপনার ওই যে কক্সবাজারের যে সমুদ্র সৈকতে গেছে, সেখানেও কিন্তু ও ব্লার করে রাখছে জায়গাটা, ঠিক আছে? সেখানে কিন্তু হাজার হাজার মানুষ দেখতেছে। সো এই ব্লার করে রাখার চেয়ে নিজে একটা ভালো পোশাক কেন সে পরতেছে না? খুব অদ্ভুত ব্যাপার না? মানে সত্যি ভাবা যায় না এই ধরনের ব্যাপার স্যাপার। আর নানুনার আপু যেটা বলছেন, যে খুব সুন্দর একটা কথা বলছেন, যে মানে মাতৃত্ব খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স যেটাকে বলা হয়। বাচ্চাটা হওয়ার পরে যে আনন্দ, সেটা আসলে কল্পনা করা যায় না। সমস্ত কষ্ট দুঃখ ভুলে আমরা আসলে তখন বাচ্চার মুখের দিকে তাকিয়ে সব ভুলে যাই। আর ওইদিকে মিমের কাছে বাচ্চা প্রেগনেন্সি মানে হচ্ছে ও প্রচণ্ড রকমের কঠিন রোগে ও অতিবাহিত করতেছে। হ্যাঁ, আর ওই যেটা বললাম, যে ওর কাছে বাচ্চা হওয়াটাও একটা কন্টেন্ট, সেই জন্য ওর কষ্ট হইলেও কন্টেন্টের জন্য বাচ্চাটা নিচ্ছে। কারণ ওই যে বাড়ি করতে হবে তো ওদের একটা একটা, ওরা যদি শুধু শুধু যদি দেখায় রান্না বান্না করে হ্যান ত্যান, আপনাদেরও ভালো লাগবে না। সো একটা কিছু কন্টেন্ট তো বের করতে হবে প্রতিবারই ওদের, তাই না? সেই জন্য ওরা বাচ্চা নেয়, অথবা ঝগড়াঝাটি হয়ে স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়, অথবা শ্বশুরবাড়ির সাথে ঝগড়া করে বের হয়ে আসে। বিভিন্ন কিছু ওদের আসলে কন্টেন্টের মধ্যে থাকে। আর এই একটা পরিবার যারা কিনা নিজেদের পরিবারকে একদম ন্যাংটা করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিছে, আর সেটা ছেড়ে দিছে বলেই কিন্তু ওরা এখন পর্যন্ত টিকে আছে এবং এরা টিকে থাকবে। আনুনার আপু যেটা বলছেন, যে এই যে তানজিলা যেভাবে আরাম করে ঘুরে বেড়াচ্ছে, নেচে বেড়াচ্ছে, এবং বাচ্চা হইলেও শাশুড়ি পেলে দিবে এবং ভালোভাবেই পালবে, কথাটা কিন্তু 100% শিওর, 100% কিন্তু সঠিক। দেখেন, এদের কিন্তু কারো বাচ্চা, বললাম আমি, মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ, ওদের লাইফে কখনো কোনো প্রবলেম আসতে দেখছেন? আমরা যারা নর্মাল মানুষ, আমাদের লাইফে কিন্তু উত্থান পতন কিন্তু লেগেই আছে। হয় বাচ্চারা অসুস্থ, নইলে আমরা অসুস্থ, নইলে আমাদের বাবা মাকে নিয়ে সাফার করতেছি, কোনো না কোনো কিছু আমাদের কিন্তু লেগে থাকে। কিন্তু ওদের পরিবারে কি দেখছেন যে ওদের পরিবারে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। বেশিরভাগ প্রবলেম ওরা নিজেরা ক্রিয়েট করে কন্টেন্টের জন্য। এছাড়া কিন্তু ওদের মতো শান্তিতে আমার মনে হয় না কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনারা দেখবেন যাদের লাইফে এত শান্তি। না ওদের বাচ্চা কাচ্চা নিয়ে কোনো প্রবলেম, না ওদের নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রবলেম, না ওদের ফ্যামিলি লাইফে অন্য বাবা মা নিয়ে কোনো প্রবলেম। হ্যাঁ, ওদেরকে দেখলে মানুষ কেন বেশি ওদেরকে ভিউজ দিচ্ছে? কারণ ওর দেখতে পাচ্ছে সবাই যে এরা হচ্ছে দুনিয়াতে পীর বংশের, এদের লাইফে কোনো রকম প্রবলেম নাই। পৃথিবীতে সব মানুষের উত্থান পতন, সমস্যা, বিপদ আপদ লেগেই আছে, কিন্তু এরা পীরের বংশের, এদের সাথে কিচ্ছু হয় না। এদের সব কিছু সুন্দরভাবে কিন্তু এরা পার করে চলে যাচ্ছে। তো এদেরকে দেখে মানুষ কেন মানে এনকারেজ হবে না বলেন? এনকারেজ হওয়ার পিছনে এটাই কারণ। আর ওইদিকে বলতে চাচ্ছিলাম যে মরিয়মকে নিয়ে, মরিয়মের বয়সটা দেখেন, মরিয়মের কিন্তু বয়স অনেক হয়ে গেছে, যেটা দর্শকরা রীতিমতো ওর কমেন্ট বক্সে হাসাহাসি করতেছে মরিয়মের স্কুলে পড়া নিয়ে। এটা আমার মনে হয় মরিয়মের কাছেও স্কুলে যেতে খারাপ লাগে, কারণ মরিয়মের এখন যেই ক্লাসে পড়ার কথা, হয়তো 6-7-এ পড়ার কথা বা 8-এ পড়ার কথা, যেটা মরিয়মের বয়স অনুযায়ী, সেখানে মরিয়ম এখন ক্লাস 3 না 4-এ পড়ে। তাহলে কি এর জন্য ওর মা দায়ী না? ওর মা সারাটা দিন নাচানাচি, বাবার বাড়ি, এই বাড়ি, সেই বাড়ি, স্বামী, হ্যাঁ, তারপরে বোনেরকে রান্নাবান্না করে সমস্ত কিছু নিয়ে সে ব্যস্ত। কিন্তু তার মেয়ে ক্লাস 3-তে পড়ে আছে, এই মেয়েটাকে একটা ক্লাস টিচার দিতে পারে। হ্যাঁ, আবার সে ওই বিভিন্ন জায়গায় সব কিছুই করা সম্ভব। আগে নিজের সন্তানকে ঠিক কর। তোর বাচ্চাটা ক্লাস 3-তে বা 4-এ পড়ে, যেটা ওর বয়স অনুযায়ী ওর কাছেও নিশ্চয়ই স্কুলে যেতে খারাপ লাগে যে ওর ক্লাসের সবার থেকে বয়সে বড়। তো সেই জিনিসটাও কিছু কিন্তু ঠিক করতেছে না। আবার ওইদিকে ওর বাবাও যদি একটু এনজিওদের কাছে গিয়ে মেয়েটাকে নিয়ে একটুখানি মানে কাজে মানে নামতো, উঠে পড়ে, মানে কোমর বেঁধে যদি লাগতো যে মেয়েটার পড়াশোনা বাবা মা ঠিক মতো ঠিক করতেছে না, বাবার কাছে যদি একটু আসা যাওয়া করতে দিত, হ্যাঁ, মেয়েটা একটা কমপ্লিট ফ্যামিলি পেত। যদিও কখনো কমপ্লিট হবে না, বা তারপরেও সে বাবার ভালোবাসাটা পেত। তো সেটাও ওর বাবা করতেছে না। ওর বাবার কন্টেন্ট হচ্ছে মেয়ের কি হলো,
মেয়ের আইনজীবী কি বললো এটা নিয়ে সে কিন্তু আসলে ব্যস্ত। এবার আসি, অপু ভাই আমাকে একটা ভিডিও দেখতে বলেছেন, আমি দেখেছি। অপু ভাই, ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে ওইটা নিয়ে কথা বলবো। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার মানে ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্টার, তার জন্য আপনাকে অনেক মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আশা করি সবসময় ভালো থাকবেন। আর আপনার বলেছিলেন আপনার পেটে ব্যথা, ডাক্তার দেখাচ্ছেন, আমি বলেছিলাম আপনি একটু শেয়ার করবেন সেটা ভালো হয়েছে কি না। তো যাই হোক, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর মানে কি বলবো, এটাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।